আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু এভরিওয়ান। যারা আমাদের ছাত্রছাত্রী আছেন এবং ভবিষ্যতে যারা ফেসবুক বা ইউটিউবে যারা এই ভিডিওটি দেখবেন, তাদের জন্য এই ভিডিওটি টপিকটা হচ্ছে সিআরএস স্কোর কিভাবে ক্যালকুলেট করে। এটা খুব ভালো একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ অনেকেই যারা কানাডার জন্য নতুন করে স্বপ্ন দেখছেন তাদের জন্য এই সিআরএস ক্যালকুলেশনটা খুব জরুরি, এবং এই সিআরএস ক্যালকুলেশনের উপরে ডিপেন্ড করে আমাদের সিদ্ধান্ত নিতে হয় অনেক কিছু। চলেন আমি একটু চটজলদি করে দেখাই, স্ক্রিনটা সামনে নিয়ে আসছি যাতে করে সবাই স্ক্রিনটা দেখতে পারে। ওকে, স্ক্রিনটা আমাদের সামনে চলে আসলো। এখন আমরা যেটা করব সবার প্রথমে সেটা হচ্ছে আমরা সিআরএস ক্যালকুলেটর দিয়ে এন্ট্রি করব। এন্টার করার পরে আমরা গভর্নমেন্ট ওয়েবসাইটে যখন চলে যাব আমরা স্ক্রিন দেখতে পাবো এইটা, রাইট, এই জায়গাটার মধ্যে। তো শুরুতে আমাদের রয়েছে হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস। তো ম্যারিটাল স্ট্যাটাসের মধ্যে যার যে স্ট্যাটাস সে স্ট্যাটাস দিবেন। ধরেন আমরা একজনের স্ট্যাটাস দিলাম নেভার ম্যারিড বা সিঙ্গেল। আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে কাজ করছি যিনি হচ্ছেন সিঙ্গেল এখন। আচ্ছা, ধরেন তার বয়স আমরা ধরতেছি অ্যারাউন্ড 27 বছর বয়স, ধরেন একটু বাড়ায় ধরতে পারি, আমরা 29 বছর ধরি। আমরা আরো একটা প্রোফাইল নিয়ে কাজ করবো, আপাতত একটা এই প্রোফাইলটা নিয়ে কাজ করি। Level of education, enter the highest level of education for which you earn a Canadian degree diploma certificate had an education assessment. So ধরেন বাংলাদেশে সে মাস্টার্স কমপ্লিট করেছে, সো আমি মাস্টার্স দিয়েছি। তার ক্যানাডিয়ান কোনো এডুকেশন নাই, সো আমি নো দিলাম। এই যে দেখেন 4B, হ্যাভ ইউ আর্নড এ ক্যানাডিয়ান ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট, সো এটা আমরা নো দিলাম। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এখানে আমরা দিলাম ইয়েস। দেওয়ার পরে আমরা এই জায়গাটা দিলাম ধরেন আইএলস, সে আইএলস পরীক্ষা দিয়েছে। আইএলস এর এখন একটাই স্কোর, সেটা হচ্ছে আমাদের মিনিমাম যেটা পাইতে হবে সেটা হচ্ছে আইএলস স্পিকিং 7, লিসনিং 8, রিডিং 7 এন্ড রাইটিং 7। এইটাই এখন স্কোর এবং এইটাই পাইতে হবে। যদিও বা 6 পেলেই এলিজিবল হয়, কিন্তু আমি বলবো এই স্কোরটা আপনারা ধরে আগাবেন মিনিমাম। পারলে এর থেকে ভালো স্কোর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ আপাতত ধরি নট অ্যাপ্লিকেবল, যে আমাদের কাছে নাই। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ক্যানাডা, ধরেন মানে ক্যানাডায় তার কোনো জব এক্সপিরিয়েন্স নেই, সে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে যাচ্ছে। ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স 3 বছর আর মোর, ধরলাম যে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। এখানে মাথায় রাখতে হবে জব এক্সপিরিয়েন্সটা অবশ্যই এনওসি ক্যাটাগরি 0, 1, 2, 3 এর মধ্যে হতে হবে, ভুল করা যাবে না। আচ্ছা, এরপরে সবকিছুই নো। এখানে বলছে ডু ইউ হ্যাভ এ সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন ফ্রম এ ক্যানাডিয়ান প্রভিন্স, টেরিটরি অর ফেডারেল বডি? ইটস এ নো, ইটস বিগ নো অ্যান্সার, রাইট? Do you have a valid job offer supported by a labor market impact assessment? So এটাও নো, আমাদের কোনো জব অফার নেই। Do you have a nomination of certificate? No, এটাও নেই আমাদের জন্য। এরপরে স্পাউস, ডু ইউ অর ইউর স্পাউস, এখানে বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে আপনি অথবা আপনার ওয়াইফের ক্যানাডায় আপন কোনো ভাই বোন আছেন কিনা, সো এটা আমরা নো দিলাম। এরপরে যখন আমরা ক্যালকুলেট স্কোর দিব আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কোর চলে আসছে 469, রাইট? 469 স্কোর চলে আসছে। সো দিস ইজ এ কমন, একটা খুব কমন একটা স্কোর, যে স্কোরটা 469 এ আসছে। সো বাংলাদেশ থেকে একটা ছেলে যে বাংলাদেশে মাস্টার্স কমপ্লিট করেছে, 3 বছর জব এক্সপেরিয়েন্স হচ্ছে, আইএলস ওই ধরনের স্কোর করলো, তার স্কোর হচ্ছে 469, তাই না? এরকম একটা স্কোর আসতো তার। এখন এই স্কোরে কি আদৌ হবে কিনা? এই স্কোরে হওয়া আসলে খুবই মুশকিল, এই স্কোরে হওয়া আসলে খুবই মুশকিল বর্তমানে। মানে সরাসরি যে প্রোগ্রাম আছে, ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস বাদ দিলে ফেডারেল স্কিল প্রোগ্রাম বলেন, যে প্রোগ্রামগুলো আছে সরাসরি এক্সপ্রেস সেন্টারে হওয়া খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। হাউএভার ক্যাটাগরি বেসড ড্র যেগুলো রয়েছে, ক্যাটাগরি বেসড ড্র যেগুলো রয়েছে, যেমন টিচারদের যে প্রোগ্রামটা রয়েছে, এডুকেশন ক্যাটাগরিতে যে প্রোগ্রামটা রয়েছে, সেই এডুকেশন ক্যাটাগরি প্রোগ্রামে কিন্তু ড্র হলো 471 এ, 471। এখানে সে পাচ্ছে 469 আর ড্রটা হয়েছে 471-এ। সো এটা একটা ডিফারেন্ট ক্যাটাগরিতে কিন্তু ড্র হয়েছে। ঠিক এভাবেই অনেক ডিফারেন্ট ক্যাটাগরি গুলোতে কিন্তু এভাবে করে আপনার ড্র হয়। সো সেই ড্র গুলোতে ডিফারেন্ট নাম্বার থাকে, সিআরএস পয়েন্ট থাকে, রাইট? সো এখন এই যে ডিফারেন্ট নাম্বার, ডিফারেন্ট যে সিআরএস পয়েন্ট গুলো থাকে, এই ডিফারেন্ট নাম্বার গুলো, ডিফারেন্ট সিআরএস পয়েন্ট গুলো কোন জায়গায় কিভাবে খাবে, এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে হচ্ছে আপনাদের বিবেচনার উপরে। এই জন্যই আমরা সবসময় বলবো যে যারা এই ব্যাপারগুলো জানে তাদের সাথে আলোচনা করতে। হাউএভার এই যে স্কোরিংটা, এইটা আপনি নিজে থেকে অবশ্যই করতে পারেন। এবার চলেন এই স্কোরটা বাড়বে কিভাবে, কমবে কিভাবে। সো আমরা প্রথমে একটু বাড়ানোর চেষ্টা করি, যে আরো একটু বাড়ানো যায় কিভাবে। সো প্রথম কথা হচ্ছে এই সেম প্রোফাইলের মধ্যে যদি আমরা
ক্যানাডায় কোনো এডুকেশন রাখতাম, যে আমরা ক্যানাডায় আমাদের একটা এডুকেশন রয়েছে, রাইট? সো আমরা এখানে যদি এই জায়গাটা যদি আমরা ইয়েস দিয়ে দিই যে হ্যাঁ আমাদের ক্যানাডায় এডুকেশন রয়েছে, এবং এই ক্যানাডায় এডুকেশনটা আমরা একটা মাস্টার্স এডুকেশন কমপ্লিট করেছি, আমরা একটা মাস্টার্স করেছি এডুকেশন, জাস্ট এতটুকু পরিবর্তন করলাম। অর্থাৎ আগের প্রোফাইলের মধ্যে আমি কি পরিবর্তনটুকু করলাম, আগের প্রোফাইলের মধ্যে আমি শুধুমাত্র তার এডুকেশনটা মাস্টার্স যোগ করলাম ইন ক্যানাডা, এতটুকুই যোগ করলাম। যোগ করার সাথে সাথে আমি যদি এবার ক্যালকুলেশনটা করি, দেখি আমার কত চলে আসে পয়েন্ট। আমি দেখতে পাচ্ছি 499 চলে আসছে, 500-র কাছাকাছি 1 পয়েন্ট কম। এই প্রোফাইলটা আসলে আসলে সুযোগ আছে, কিন্তু 499 যার স্কোর তার কিন্তু একটা মোটামুটি সুযোগ দাঁড়াবে ইনশাআল্লাহ ক্যানাডা। তার মানে কি করলাম এবার আমি, বয়স 29 করেছি, তার বাংলাদেশে 3 বছরের জব এক্সপেরিয়েন্স রয়েছে, সে বাংলাদেশে লেখাপড়া মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করেছে। যদিও বা এখন বাংলাদেশে যদিও সে মাস্টার্স কমপ্লিট নাও করে থাকতো, যদি সে শুধুমাত্র ব্যাচেলারও করে থাকতো, তাও কিন্তু এই পয়েন্টটাই হইতো, কারণ তার ক্যানাডার এডুকেশন সর্বোচ্চ হাইয়েস্ট এডুকেশন কিন্তু এখন মাস্টার্স চলে আসছে। মানে বাংলাদেশে ব্যাচেলার করে থাকলেও যারা ক্যানাডায় মাস্টার্স করবে তারা আসলে এই পয়েন্টে গেইন করবে। এবার আমি তো দেখলাম যে পয়েন্ট কিভাবে বাড়ানো যায়, পয়েন্ট আরো একভাবে বাড়ানো যায় এই জায়গাটার মধ্যে। সেটা কি, সেটা হচ্ছে আমরা যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে চলে যাই, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যদি চলে যাই, আমরা এই জায়গাটা খেয়াল করব। আমরা যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে চলে আসি, এখানে এই যে ডু ইউ হ্যাভ আদার ল্যাঙ্গুয়েজ অর রেজাল্টস, এখানে নট অ্যাপ্লিকেবল দিয়েছে। এখানে যদি আমরা দেই টিইএফ অথবা টিসিএফ ক্যানাডা দিই, এবং সেই জায়গাটা যদি আমরা অ্যাভারেজ একটা স্কোর দিই, অ্যাভারেজ একটা স্কোর ধরেন আমি স্কোর দিলাম 10 থেকে 11, লিসনিং এ স্কোর দিলাম 458, অ্যাভারেজ স্কোর, রিডিং এ স্কোর দিলাম 453, রাইটিং এ স্কোর দিলাম আমরা 10 থেকে 11, অর্থাৎ আমরা একটা অ্যাভারেজ একটা স্কোর দিলাম, রাইট? অ্যাভারেজ একটা স্কোর যদি আমি এই জায়গাটায় দেই, তারপরে দেখি আমাদের ক্যালকুলেশনটা কি আসে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পয়েন্ট চলে আসে 586, 586। তার মানে কি কি ক্রাইটেরিয়া আমি এখানে আনলাম, বাংলাদেশে ব্যাচেলর কমপ্লিট করা, ক্যানাডায় মাস্টার্স কমপ্লিট করা, বাংলাদেশে 3 বছরের জব এক্সপিরিয়েন্স রয়েছে, আইএলস এর স্কোরটা ভালো, এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে তার ওইরকম একটা স্কোর আছে, মিনিমাম একটা স্কোর আছে, রাইট? অ্যাভারেজ স্কোর। তাহলে এগুলো যদি যখন কম্বিনেশন আমি নিয়ে আসছি, তখন কিন্তু সে ক্যানাডায় শিওর পিআর হচ্ছে, পার্মানেন্ট রেজিডেন্ট হচ্ছে শিওর, রাইট? তার মানে বুঝতেই পারছি যে কিভাবে আসলে আমাদেরকে পয়েন্টটা ম্যাক্সিমাইজ করে এই জায়গাটায় পার্মানেন্ট রেজিডেন্ট হতে আমরা পারি। এখন আমাদের এই যে এই প্রোফাইলটার মধ্যে আরো কিছু কম বেশি আমরা করতে পারি, ধরেন আরো কিছু কম বেশি যদি আমরা করি, এটা যার যেমন কম বেশি তার তেমন করা লাগবে। ধরেন আমরা এখানে ম্যারিড করলাম, আমি একটু রিফ্রেশ করি পুরো পাতা রিফ্রেশ করে শুরু থেকে শুরু করি আমি আপনাদের সকলের বোঝার জন্য। সো আমি ধরেন আবার স্ট্যাটাস করলাম, এবার দিলাম ম্যারিড, যে ম্যারিড, ওকে। সো আপনার আপনার যিনি ওয়াইফ বা হাজবেন্ড উনি কি ক্যানাডিয়ান? সো নো, আমরা দিলাম নো। এরপর বলছে যে আপনার সাথে কানাডায় আসবে, আমি বললাম ইয়েস, কানাডায় আসবে, একসাথে আসবে। তবে আপনার বয়স, ধরেন এবার বয়সটা আমরা একটু বাড়িয়ে ধরবো, ধরেন বয়সটা আমরা ধরতেছি 35 বছর বয়স, আমরা বয়স ধরলাম 35 বছর। সো আপনারা 35 থেকে এই রেঞ্জে ধরবেন, মাথায় রাখবেন 30 থেকে উপরের দিকে যত যাবেন প্রতি বছরের কারণে 5 পয়েন্ট করে কমবে আপনার পয়েন্ট। সো আমরা যখন 35 আসছে অটোমেটিকলি আমাদের মোটামুটি 20 পয়েন্টের উপরে কমে গেছে। আচ্ছা, লেভেল অফ, হোয়াট ইজ লেভেল অফ এডুকেশন? সো হোয়াট ইজ লেভেল অফ এডুকেশন? মাস্টার্স লেভেল। ধরুন আমরা কানাডায় মাস্টার্স করেছি, ক্যানাডিয়ান ডিগ্রি সার্টিফিকেট, ইয়েস আমরা কানাডা একটা ডিগ্রি নিয়েছি, সেই ডিগ্রিটা হচ্ছে মাস্টার্স, আমরা একটা ডিগ্রি নিলাম। আচ্ছা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আবারও খেয়াল করেন আমি এবার আবারও এখানে দিচ্ছি আইএলস এর স্কোর, আমরা আইএলস এর একটা স্কোর দিব, এবং আমি আবারও বলছি আমরা এই স্কোরের নিচে চিন্তাই করব না, এই স্কোরের নিচে আমরা চিন্তাই করব না, রাইট? এই স্কোরের নিচে আমরা চিন্তাই করব না। ডু ইউ হ্যাভ আদার ল্যাঙ্গুয়েজ রেজাল্টস, আমি এবারও ইয়েস দিব, ধরেন আমরা টিসিএফ দিলাম, এবং সেখানে আমরা অ্যাভারেজ একটা স্কোর দিলাম। সো অ্যাভারেজ স্কোর 10 থেকে, আমি আরো একটু কমিয়ে দিতে চাই, ধরেন 7 থেকে 9 দিলাম। লিসনিং এ আমরা দিলাম 398, আমি একটু দেখাবো যে আসলে পয়েন্ট কতখানি বাড়ে। আমরা দিলাম 406 রিডিং এ, আমরা রাইটিং এ দিলাম 729, অর্থাৎ খেয়াল করেন এখানে তো রাইটিং এর টোটাল ব্যান্ড পাইতে পারে হচ্ছে 20 নাম্বার পাইতে পারে, রাইট? ব্যান্ড 20 পাইতে পারে। সো 0 থেকে 3 একটা ভাগ, 4 থেকে 5 একটা ভাগ, 6 একটা ভাগ, 7 থেকে 9 একটা ভাগ, এরপর আস্তে আস্তে উপরের দিকে যাবে। সো আমি এখানে যে স্কোরটা ধরেছি এটা বেসিক্যালি সিএলবি 5, আইএলস এর 4.5, 4.5, 4.5, আইএলস এর এই স্কোরটা হচ্ছে এইটা, রাইট? অর্থাৎ বিলো স্কোর একদম কম। আচ্ছা,
এবার আমি একটু সামনে যাই, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমরা ধরতে পারছি, দেখি কানাডায় ওয়ার্ক এক্সপিরিয়েন্স কতখানি। কানাডায় ওয়ার্ক এক্সপিরিয়েন্স ধরেন 0, আমাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই কানাডায়। আমাদের ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স 3 বছর মোর ধরলাম। আর অন্য সবকিছু আমরা যদি নো ইউজ করি, আমরা সবকিছু নো ইউজ করলাম, আমরা সবকিছু নো ইউজ করছি। এবার আমাদেরকে বলছে যে আপনার পার্টনারের লেখাপড়া করেন। জাস্ট গিভ মি এ মোমেন্ট, someone is calling me twice right now. Sorry for the interruption. Okay. So what is the highest level of education for which common law partner? আমরা এখানে দিলাম ধরেন আপনার ওয়াইফেরও মাস্টার্স ডিগ্রি করা আছে, রাইট? ওয়াইফেরও বা হাজবেন্ডেরও মাস্টার্স ডিগ্রি করা আছে। এরপরে কানাডা জব এক্সপিরিয়েন্স তার 0, কানাডা কোনো জব এক্সপিরিয়েন্স নাই। আপনার হাজবেন্ডের যদি আমরা আইএলটিএস স্কোর দিই, ধরেন একটা অ্যাভারেজ স্কোর সে পেয়েছে 6.5 করে পেয়েছে, ধরেন আমরা ধরেন 6, 6.5 এরকম একটা স্কোর সে পেয়েছে, এরকম একটা স্কোর সে পেয়েছে, রাইট? 6, 6.5 এরকম একটা। এবার আমি ক্যালকুলেট করি। সো 468 দেখতে পাচ্ছি। সো এই যে প্রোফাইলটা খেয়াল করেন, এই প্রোফাইলের মধ্যে আমরা কি কি করলাম? আমরা ম্যারিড দিলাম, ক্যানাডিয়ান না, কানাডায় আসবে, বয়স দিলাম 35 বছর, লেভেল অফ এডুকেশন মাস্টার্স, কানাডায় মাস্টার্স ডিগ্রিধারী, আইএলটিএস স্কোর এইটা দিলাম। তারপরে টিসিএফ স্কোর কিন্তু আমি অ্যাভারেজে থেকে একটু কম দিয়েছিলাম, এটা আমি একটু পরে চেঞ্জ করব। তার আগে খেয়াল করেন, যেই মানুষটা কানাডায় অলরেডি লেখাপড়া করেছে তার সামনের অপরচুনিটির কথা বলছে। সো আমরা এখানে ধরেছি ইন কানাডা জব এক্সপিরিয়েন্স 0। সো এই জায়গাটার মধ্যে আমরা ইন কানাডা জব এক্সপিরিয়েন্স 1 বছর ধরি। আমি কিন্তু এখানে টিসিএফ এ কোনো পরিবর্তন করলামই না, রাইট? আইএলটিএস এ কোনো পরিবর্তন করলাম না। এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর সবকিছু ঠিক রেখে, এভরিথিং ঠিক রেখে আমি জাস্ট কানাডায় 1 বছরের জব এক্সপিরিয়েন্সটা অ্যাড করলাম। তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পয়েন্ট চলে আসছে 503, হুইচ ইজ এ ভেরি গুড স্কোর। আলহামদুলিল্লাহ 503 স্কোর চলে আসলো। সো ইটস এ গুড স্কোর। তার মানে দেখতে পাচ্ছি যে কানাডা, আমি যদি এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাকে যদি পুরোটা অফ করে দেই, চলেন যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এখানে আমাদের তেমন কোনো পয়েন্টও যোগ হয় নাই। সো আমরা যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা যদি অফ করে দিই, জায়গাটার মধ্যে যে নট অ্যাপ্লিকেবল লিখে দিলাম, ঠিক আছে? তারপর আমরা যদি ক্যালকুলেট করি 499, রাইট? তার মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বাদেও কি কি করা যেতে পারে এই প্রোফাইলটা একটু খেয়াল করি সবাই। বয়স হচ্ছে 35 বছর, রাইট? বয়স হচ্ছে 35 বছর, ম্যারিড, বিবাহিত, কানাডায় সে মাস্টার্স কমপ্লিট করেছে, কানাডায় মাস্টার্স কমপ্লিট করেছে, আইএলটিএস এর এই স্কোরটা তারও হয়েছে, তাই না? অন্য কোনো স্কোর নাই, অর্থাৎ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ নাই। কানাডায় 1 বছরের জব এক্সপিরিয়েন্স রয়েছে, বাংলাদেশে তার 3 বছর জব এক্সপিরিয়েন্স রয়েছে। তার হাজবেন্ড যিনি আছে, তিনি মাস্টার্স কমপ্লিট করা, তার হাজবেন্ডের আইএলটিএস স্কোর হচ্ছে এটা। বেসিক্যালি তার হাজবেন্ডের যদি আইএলটিএস স্কোর 6 হয় তাও একই আসবে। লেট মি পুট দ্যাট ওভার দেয়ার, লেটস সি কত আসে। সো 6 দিলাম সবগুলো, একদম এভারেজ স্কোর দিলাম। তো স্কোর ক্যালকুলেট করলে আমরা দেখতে পাচ্ছি 499 ই রয়ে যাচ্ছে, তাই না? তার মানে 500 পয়েন্ট অলমোস্ট, হুইচ ইজ এ ভেরি গুড স্কোর, রাইট? আলহামদুলিল্লাহ। তার মানে দেখতে পাচ্ছি যে 35 বছর একজন মানুষ, সে যদি কানাডায় আসে, তার যদি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকে, আইএলটিএস এর যদি একটা ভালো স্কোর থাকে, তাহলে তার পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার বেশ ভালোই সুযোগ রয়েছে এই জায়গাটার মধ্যে। স্কোরটাকে কিভাবে বুস্ট করা যাবে আরো, যে ভাইয়া স্কোরটাকে আরো বুস্ট করা কিভাবে যাইতে পারে? ওই যে বললাম, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা যদি স্কোরটাকে বুস্ট করতে চাই, তাহলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা আমরা খুব ভালোভাবে এগিয়ে যাব। তাহলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা বেড়ে গেল নাম্বারটা। এবার কি কি পন্থায় স্কোরটা বাড়ে? প্রথম স্কোর বাড়ে হচ্ছে কানাডায় যদি তার লেখাপড়া থাকে, কানাডায় যদি তার জব এক্সপিরিয়েন্স থাকে, তার যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানা থাকে, এই ওয়েতে কিন্তু আপনার পয়েন্টস বাড়ে। এবার একটা মজার একটা জিনিস আমি আপনাদেরকে, মানে একটা অ্যামেজিং একটা জিনিস আপনাদেরকে দেখাবো, দেখে অবাক হবেন। ধরেন একটা ছেলে বা একটা মেয়ে বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে কানাডায় আসছে। কেমন? বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে কানাডায় আসছে ব্যাচেলর করার জন্য। সো সে ব্যাচেলর, তার ক্যানাডিয়ান ডিগ্রি হচ্ছে ব্যাচেলর ডিগ্রি। চলেন তার সিআরএস স্কোর আমরা ক্যালকুলেট করি। সো অবভিয়াসলি সে নেভার ম্যারিড হবে, হলো হাউ ওল্ড আর ইউ, বয়স ধরেন 18 আর 4 22।
সো আমরা 23 বছর ধরি। হোয়াট ইজ দ্য লেভেল অফ এডুকেশন? সো এখানে আমরা ব্যাচেলর ধরবো। ব্যাচেলর চলে আসছে। ক্যানাডিয়ান ডিগ্রি সার্টিফিকেট, ইয়াস। এবং এডুকেশনটা হচ্ছে তার ব্যাচেলর, এই যে চলে আসছে। of 3 years or longer or মাস্টার্স, হ্যাঁ ব্যাচেলর চলে আসছে এই জায়গাটার মধ্যে। আচ্ছা, ইয়েস আইএলটিএস পরীক্ষা দিয়েছে সে। আমরা আইএলটিএস পরীক্ষা করলাম। আইএলটিএস এর আমাদের যে নিম্নতম স্কোর যেটা আমরা চিন্তা করছি সেটাই আমরা তাকে এখানে দিচ্ছি। মানুষ কিন্তু স্কোরটা পাচ্ছে, which is great. Do you have other language score? আমরা দিলাম not applicable. Work experience in Canada 1 বছর দিলাম আমি। ফরেন ওয়ার্ক এক্সপেরিয়েন্স আমরা 0 দিলাম, কারণ সে তো ইন্টারমিডিয়েট কমপ্লিট করে সে চলে আসছিল, সে তো আর ইয়া করে নাই, তাই না? সার্টিফিকেট কোয়ালিফিকেশন নো, আমরা সবকিছু নো বসাচ্ছি। নো বসাচ্ছি, এখানে সবকিছু আমরা নো বসাবো, যে কোনো ভাই বোনও নাই ক্যানাডায়, কিছুই নাই। সো চলেন ক্যালকুলেট করি। আমরা ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি 462, 462, রাইট? তার মানে ছেলেটা বাংলাদেশ থেকে ক্যানাডায় আসছে, ব্যাচেলর কমপ্লিট করছে, করার পরে 1 বছর জব এক্সপিরিয়েন্স তার হয়েছে। এখন তার প্রোফাইলের অবস্থা এই। এখন সে অবশ্যই চিন্তা করছে যে দেয়ার ইজ নো ওয়ে যে আমি পিআর হতে যাচ্ছি। 462 তে আমার পক্ষে পিআর হওয়া সম্ভব না ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে। আমার জন্য কি করা যেতে পারে? খুব জরুরি, চলেন তার জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে তার উচিত হচ্ছে বাংলাদেশে চলে যাওয়া। বাংলাদেশে গিয়ে বাংলাদেশে তার 1 বছর জব এক্সপিরিয়েন্সটা নিয়ে আসা। এই যে দেখেন, in the last 10 years how many total years of foreign skilled workers experience do you have? এই জায়গাটায় 1 বছর দিয়ে দেওয়া। অবভিয়াসলি তার বয়সটা বাড়বে, বয়সটা বেড়ে 23 এর জায়গায় হয়ে যাবে 24 বছর। হলো? আচ্ছা, তার মানে এবার সে কি করছে? এবার সে ক্যানাডায় এসে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করা ছেলে, ক্যানাডায় 1 বছর জব এক্সপিরিয়েন্স তার ছিল। এবার সে বাংলাদেশে ফিরে গিয়ে তার বাংলাদেশে 1 বছর জব এক্সপিরিয়েন্স করলো, তার বয়স 24 গিয়ে ঠেকলো, এবং এই জায়গাটার মধ্যে আর সবকিছু ঠিক রেখে চলেন এবার ক্যালকুলেট করে দেখি কি আসে। আমরা দেখতে পাই তার পয়েন্ট চলে আসছে 500, তার মানে পিআর হওয়ার সম্ভাবনা রয়েছে, আলহামদুলিল্লাহ। তার মানে অনেক ছাত্রছাত্রীর জন্যই আমি এটা বলবো যে আপনি এখানে লেখাপড়া কমপ্লিট করেছেন, এখানে আপনার 1 বছর জব এক্সপিরিয়েন্স হয়ে গেছে, নাও গো ব্যাক টু বাংলাদেশ। বাংলাদেশে গিয়ে আপনি সেখানে 1 বছর একটা জব এক্সপিরিয়েন্স গেইন করেন ক্যাটাগরি 0, 1, 2, 3 এর মধ্যে, তারপর সেটা আপনি আপনার জব এখানে অ্যাড করেন, দেখবেন আপনি হিউজ একটা পয়েন্টস কিন্তু জাম্প করবে, খুব জরুরি। এবার এইটাই ধরেন আমরা আরেকটু বয়স বেশি দিব এবং আরেকটু চেঞ্জ করব। সো নেভার ম্যারিড, ঠিক আছে, বয়স ধরেন আমাদের চলে আসছে 31 বছর বয়স। হোয়াট ইজ দ্য লেভেল অফ এডুকেশন? এবার আমি তাকে মাস্টার্স দিলাম, মাস্টার্স এডুকেশন কমপ্লিট করছে। আমি একটু শুরু থেকে করি, তাহলে সবার জন্য সুবিধা হবে, চলেন। সো এই জায়গাটার মধ্যে ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে আমাদের জন্য ধরেন নেভার ম্যারিড, বয়স 31 দিচ্ছি আমি এখানটায়। ওকে, লেভেল অফ এডুকেশন আমাদের জন্য ধরেন মাস্টার্স ডিগ্রি। অর্থাৎ ব্যাপারটা এরকম হয়েছে, সে বাংলাদেশে ব্যাচেলর কমপ্লিট করেছিল, বাংলাদেশে ব্যাচেলর কমপ্লিট করেই সে ক্যানাডায় চলে আসছিল, ক্যানাডায় এসে সে মাস্টার্স কমপ্লিট করেছে এবং সে ক্যানাডায় আপনার 1 বছরের একটা জব এক্সপিরিয়েন্সও গ্যাদার করবে। তার জন্য প্রোফাইলটা কি হবে সেটাই আমি শেয়ার করছি, দেখেন। সো আমি পয়েন্ট এভাবে দিচ্ছি তার জন্য, আমাদের সেম পয়েন্ট, আমাদের যে পয়েন্টটা হাতে ধরা ছিল সেটাই আমি দিচ্ছি, আর কিছুই না। সো আদার ল্যাঙ্গুয়েজেস কে নো, নট অ্যাপ্লিকেবল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এবার বাংলাদেশে সে 1 বছর জব এক্সপিরিয়েন্স গেইন করছে, দেখেন করলো। মানে কানাডায় 1 বছর জব এক্সপিরিয়েন্স গেইন হয়ে গেছে এবং বাংলাদেশে এই যে 1 বছর জব এক্সপিরিয়েন্স গেইন করলো, এই যে এটা। আর সবকিছুতে আমরা নো দিব, নো হবে, হ্যাঁ। নো, নো, কোনো আপন ভাই বোনও নাই, নো। ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি 516। চলেন, তারও কিন্তু কানাডায় পিআর হওয়ার সমূহ সম্ভাবনা, সমূহ সুযোগ চলে আসছে। তার মানে আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে ধরেন বয়স 31 যার, তার পক্ষেও বেশ ভালো একটা সুযোগ, কিন্তু তার পক্ষেও বেশ ভালো একটা সুযোগ যে বাংলাদেশে ব্যাচেলর কমপ্লিট করেছি, বাংলাদেশে ব্যাচেলর কমপ্লিট করেছি, এরপরে বাংলাদেশে আমার 1 বছর একটা জব এক্সপিরিয়েন্স রয়েছে, ভালো জবের, সুপারভাইজার পজিশন বা ম্যানেজার পজিশন, এরকম একটা ভালো একটা জবে 0, 1, 2, 3 ক্যাটাগরির একটা জবের আপনার জব এক্সপিরিয়েন্স রয়েছে। ক্যানাডায় এসে আমি মাস্টার্স কমপ্লিট করেছি,
কানাডায় আমার 1 বছরের জব এক্সপিরিয়েন্স রয়েছে 0 1 2 3 ক্যাটাগরির মধ্যে। আমি যদি আইএলটিএস স্কোরটা করি আমার টোটাল সিআরএস স্কোর চলে আসতেছে 516। তার মানে ভালো স্কোর, এটা খারাপ না, ভালো স্কোর, রাইট? আলহামদুলিল্লাহ। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে এই যে ক্যালকুলেশনটা আমি বারবার করে সবাইকে যে দেখাচ্ছি বা বলছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হবে। এবার যারা হেলথ ক্যাটাগরিতে চাকরি করছে তাদের জন্য ব্যাপারটা আরো ডিফারেন্ট হবে, কারণ তাদের ড্র তো আরো কম হয়, রাইট? মানে কম পয়েন্টে হয়। যারা এডুকেশন মানে ক্যাটাগরিতে রয়েছে তাদের 471 হলো প্রথমবারের ড্র। আবার যারা টেক আছে, যারা ধরেন আপনার ক্যাটাগরি বেসড ড্র এর মধ্যে যারা ইঞ্জিনিয়ার রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, তারপর আপনার ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এদের জন্য তো ডিফারেন্ট ডিফারেন্ট ড্র হয়, ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টস এর ড্র হয়, অর্থাৎ পয়েন্টস গুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়, কম হয়, এর থেকে আরো কম হয়। তার মানে মানে যার যেরকম প্রফেশন, সেই প্রফেশন অনুযায়ী প্রত্যেকের একটা না একটা ওয়ে বের করে নিতে হবে নিজেদের মতন করে। এই জায়গাটাতে আসলে একটু নিজেদের ব্রেন খাটিয়ে কাজ করা জরুরি। যে ওকে ফাইন, আমার ওভারঅল সিআরএস স্কোর এমন আসতেছে, আমার প্রফেশন অনুযায়ী আমি কোন দিকে যেতে পারি। আরেকটা হচ্ছে আম, আমরা একটুখানি এই যে ড্রটা একটু চেক করি। এই যে আমরা ড্র গুলো দেখতে পাচ্ছি, আমি একটুখানি বড় করব এখানে স্ক্রিনটা, একটু বড় করবো। এই যে আমরা ড্র দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এই যে ডান পাশে আমাদের পয়েন্ট, আমরা দেখতে পাচ্ছি, দেখেন ডান পাশে আমাদের পয়েন্ট গুলো চলে আসছে। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ 379 প্রফিসিয়েন্সি পয়েন্ট গুলো চলে আসছে এখানে। 521 ক্যান্ডিং এক্সপিরিয়েন্স ক্লাস দেখতে পাচ্ছি। এই যে পয়েন্ট গুলো যাচ্ছে নভেম্বর 13 2020 পয়েন্ট হচ্ছে 548। আমরা যদি দেখি এরকম করে পয়েন্ট গুলো, ট্রেড অকুপেশন 433 আসছে, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম 812, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে 600 পয়েন্ট এক্সট্রা থাকে। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে যদি সিলেক্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ, তাহলে তার 600 পয়েন্ট এমনি এক্সট্রা থাকে, তার মধ্যে 212 পাওয়া লাগছে এখানে। ট্রেড অকুপেশন দেখতে পাচ্ছি 433। ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস দেখেন 539 ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, কিন্তু প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম দেখতে পাচ্ছি 791, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি এটা। এইভাবে করে পয়েন্ট ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস 509 দেখতে পাচ্ছি, রাইট? ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স 507 দেখা যাচ্ছে, এটা গত বছরের ড্র। গত বছর ড্র 509 ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স। আমার ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস বারবার ফোকাস আছে, কারণ কানাডা জব এক্সপিরিয়েন্স, কানাডা এডুকেশন রয়েছে যাদের। আবার ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স 510 দেখতে পাচ্ছি, রাইট? ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স 515, প্রভিন্সিয়াল নমিনি 670 দেখতে পাচ্ছি, হেলথ অকুপেশন 445, গত বছর ড্র এগুলো। আচ্ছা, এখন তো মানে প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট পাথওয়ে, প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে, প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট মানে পন্থায় যেতে হবে যাতে করে তার পিয়ারটা এনশিওর হয়। এবার একটা জায়গা বারবার আমি বলছিলাম যে কোন জায়গাটাতে ভাই আসলে ধরেন আমাদের কাছে 2 বছর টাইমিং আছে, কেমন যে আমরা মাত্র কানাডায় আসছি মাস্টার্স করতে, এই মে থেকে আসবো বা সেপ্টেম্বর থেকে, ধরেন আমাদের আমাদের নিজেরই তো অনেক অনেক স্টুডেন্ট সেপ্টেম্বর থেকে আসতেছে। যারাই সেপ্টেম্বর ইন্টারকে আসতেছে তারা 2 বছর লেখাপড়ার জন্য আসতেছে, তারপরে তাদের 3 বছর পিজিডব্লিউপি থাকবে, তার মানে তারা 5 বছর একটা প্ল্যানিং অলরেডি সেট। আলহামদুলিল্লাহ। তাহলে এই 5 বছরে তাদের জন্য আমরা কি প্ল্যান সেট করেছি? আমরা এই 5 বছরে তাদের হাজবেন্ড, যদি হাজবেন্ড ওয়াইফ একসাথে আসে তাহলে হাজবেন্ডের জন্য এক ধরনের প্ল্যান যাচ্ছে, ওয়াইফের জন্য এক ধরনের প্ল্যান তৈরি করা হয়েছে, যাতে করে তারা মোটামুটি 3 থেকে 3.5 বছরের মধ্যে এই ধরনের স্কোর তারা ক্লিয়ার করে ফেলতে পারে ফর শিওর। সো ইট ইজ অল অ্যাবাউট প্ল্যানিং 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 অ্যান্ড প্ল্যানিং, রাইট? আমি বলবো যারা এই সেপ্টেম্বর ইনটেকেও বা যারা মে ইনটেকে বা যারা জানুয়ারি ইনটেকেও কানাডায় আসবেন, তারা চিন্তা করবেন ওকে ফাইন, আমি 2 বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য আসলাম, এরপর আমার 3 বছরের পিজিডব্লিউপিউ থাকবে। সো আমি 2 বছরের মাস্টার্স ডিগ্রি করার সাথে সাথে আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে 2 বছর সময় নিয়ে আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে একটা অ্যাভারেজ স্কোর তুলতে চাই। বিশ্বাস করেন আপনি খুব ভালো একটা জায়গায় চলে যাবেন ফর শিওর। আমি আবারও দেখাচ্ছি, ধরেন এখানে যদি কারো একটা বয়স 31 বছরের জায়গায় আমি অনেক বাড়িয়ে দিলাম, ধরেন বয়স 40 নিয়ে গেলাম, রাইট? বয়স 40 হইলো, তাহলে এরকম একটা বয়সে কেউ যদি হয়, তার যদি আমরা যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা যদি একটুখানি অ্যাড করতে পারি, অ্যাভারেজ যে স্কোরটা আমি বলেছিলাম সেই স্কোরটা যদি আমরা অ্যাড করে দিই এখানটার মধ্যে, তাহলেই আমরা দেখছি যে তার সিআরএস স্কোর কত কম হওয়ার কথা, কিন্তু দেখবেন যে কত বেড়ে যাবে।
554। খেয়াল করতে পারছি আমরা? তার মানে একটা মানুষ যিনি ধরেন 38 বছর বয়স, এখন উদাহরণস্বরূপ বলছি, যার বয়স 38 না, ধরেন যার বয়স 37 বছর বয়স, রাইট? সো সে কানাডায় আসলো 2 বছর পড়ালেখা করার জন্য। 2 বছর পড়ালেখা করলো, তারপরে 1 বছর তো জব এক্সপেরিয়েন্স হলো। 3 বছর পান না। তাহলে 37 থেকে নিয়ে তার হয়ে গেল 40 বছরে চলে আসলাম আমরা, রাইট? আচ্ছা। 40 বছরের একটা মানুষ কিভাবে কানাডায় পিআর হবে? এভাবে কানাডায় পিআর হবে। আমরা দেখতেই পাচ্ছি। খুব জরুরি কিন্তু। সো এই যে ভিডিওটা, এই ভিডিওটা খুব জরুরি। আমি চাই যে ছাত্রছাত্রী সহ সবার কাছে এই ভিডিওটা যাক। সবাই ভিডিওটা খুব ভালোভাবে দেখুক। গভর্নমেন্টের এই যে ওয়েবসাইটে তারা ভালোভাবে ইউজ করুক। ইউজ করে তারা চিন্তা করে যে কিভাবে তাদের পয়েন্টস তারা বাড়াতে পারে। এটা খুব অ্যাওয়ারনেস মূলক একটা পোস্ট হতে যাচ্ছে। আমি বিশ্বাস করি যে এটা সবার কাছে পৌঁছাবে। যারা সত্যিকার অর্থে বাংলাদেশ থেকে কানাডায় মাইগ্রেট করতে চান, ইমিগ্রেন্ট হতে চান, কানাডা একটা সেটেল লাইফের দিকে যেতে চান, ইনশাআল্লাহ আমি বলবো সবার প্ল্যানটা ডিফারেন্ট হবে। সবার প্ল্যানটা ডিফারেন্ট হবে। বাট সবাই আপনাদের প্ল্যানের মধ্যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা রাখার চেষ্টা করেন। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ রাখার চেষ্টা করলে দেখবে যে এটা আপনার অনেক পয়েন্টসকে অনেক বাড়িয়ে দিবে, ইনশাআল্লাহ, রাইট? সাথে সাথে আইএলস সিএলবি 9, আমি যেটা দেখালাম লিসেনিং 8, বাদ বাকি তিনটায় 7 স্কোর করা, ওভারঅল 7.5 ইন জিটি তে। সাথে সাথে ক্যানাডায় জব এক্সপেরিয়েন্স 1 বছর মিনিমাম ট্রাই করা, ক্যানাডায় একটি মাস্টার্স প্রোগ্রাম মিনিমাম ট্রাই করা, এবং বাংলাদেশে 3 বছর জব এক্সপিরিয়েন্স থাকাটা খুব জরুরি ক্যাটাগরি 0, 1, 2, 3 এর মধ্যে। এইভাবে করে যদি প্রোফাইলটা তৈরি করা যায়, আগামী 2 থেকে 3 বছর প্ল্যান করে দাঁতে দাঁত কাম দিয়ে আগামী 2 থেকে 3 বছর যদি এভাবে একটা প্রোফাইল তৈরি করা যায় কানাডার জন্য, অবশ্যই ইনশাআল্লাহ সম্ভব কানাডায় পিআর হওয়া, ফর শিওর ইনশাআল্লাহ। চলেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ পিপল। আল্লাহ হাফেজ। টেক কেয়ার অফ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলি মেম্বার্স।